গত ক্লাসের শেষের দিকে আমরা দেখে এসেছিলাম যে কোনো একটা দ্রবণে যদি একাধিক ক্যাটায়ন থাকে বা একাধিক ধরনের ক্যাটায়ন বা একাধিক ধরনের অ্যানায়ন থাকে, সেক্ষেত্রে ক্যাথোডে কোন ক্যাটায়নটা আগে যাবে, আবার অ্যানোডে কোন অ্যানায়নটা আগে গিয়ে সেখানে চার্জ মুক্ত হবে। এই জিনিসটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনার আমাদের প্রতিপাদ্য বিষয়। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। তো এখানে হেডিংটা আমরা খেয়াল করি যে একাধিক আয়নের ক্ষেত্রে চার্জ মুক্ততার অগ্রাধিকার বা চার্জ মুক্ত হওয়ার যে অগ্রাধিকারটা, সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাহলে যেটা বলছিলাম যে কোনো দ্রবণে একের অধিক প্রকারের বা একাধিক প্রকারের ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকলে ক্যাথোডে কোন ক্যাটায়নটা আগে গিয়ে চার্জ মুক্ত হবে, বা অ্যানোডে দ্রবণের কোন অ্যানায়নটা আগে গিয়ে চার্জ মুক্ত হবে, তা তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। তো সেই তিনটা বিষয় কি কি আমরা একটু লক্ষ্য করি। প্রথম বিষয়টা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, যে কে আগে চার্জ মুক্ত হতে চাচ্ছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব, এবং সব শেষে সেটা হচ্ছে তড়িৎ দ্বারের প্রকৃতি। তার মানে এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করছে যে একাধিক যদি ক্যাটায়ন থাকে সেক্ষেত্রে কোনটা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে, কিংবা একাধিক যদি অ্যানায়ন থাকে কোনটা অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হবে। তো প্রথমেই আমরা চলে আসি প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তো এক্ষেত্রে আমি দুটি চার্ট দেখাবো তোমাদের। প্রথমটা হচ্ছে ক্যাটায়নের চার্ট, যেটা আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছিলাম। এখানে কয়েকটা ক্যাটায়নকে আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি, এবং এই সিরিয়ালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, ফেরাস আয়ন, এরপরে স্ট্যানাস আয়ন যেটা হচ্ছে টিনের একটা আয়ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেড আয়ন, যেটাকে বলা হয় কি প্লাম্বাস আয়ন। এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, কপার আয়ন, সিলভার আয়ন এবং গোল্ড আয়ন। তাহলে এদেরকে আমরা একটা সিরিয়ালে দেখতে পাচ্ছি, এবং এই সিরিয়ালের প্রয়োজনীয়তা কি সেটা আমরা একটু পরেই দেখব। আর আরেক সাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যানায়নের ক্ষেত্রে রয়েছে নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড এবং শেষে হাইড্রক্সিল আয়ন। তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে যখন একাধিক প্রকার ক্যাটায়ন থাকবে, সেক্ষেত্রে যদি এখানে দুই ধরনের ক্যাটায়ন থাকে, যে সোডিয়াম আয়ন রয়েছে এবং হাইড্রোজেন আয়ন রয়েছে, কোনটা আগে আমাদের ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে, মানে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। আবার তোমাকে যদি বলা হয় এখানে অ্যানায়নের মধ্যে ধরো দুই ধরনের অ্যানায়ন রয়েছে, একটা হচ্ছে ক্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রক্সিল, কোনটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে আগে চার্জ মুক্ত হবে, সেটা জানার জন্যই মূলত আমাদের এই দুটো টেবিল বা এই দুটো সারণী লাগবে। এই সারণীটাকে বলা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ বা তড়িৎ রাসায়নিক সারি। তাহলে প্রথমেই এই সারির যে কোনো দুটি মৌলের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থান করে সেই ধাতুটি অধিক সক্রিয়, অর্থাৎ সেই ধাতুটি দ্রুত বিক্রিয়া করবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এখানকার মধ্যে যেমন যদি বলা হয় যে পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে কোনটি বেশি সক্রিয়, সেক্ষেত্রে উপরে যেটা, তার মানে পটাশিয়াম বেশি সক্রিয়, তার মানে পটাশিয়াম দ্রুত বিক্রিয়া করবে সোডিয়ামের তুলনায়। কিন্তু আমাদের মূল আলোচনা কিন্তু এখানে দুটি মৌলের পরমাণু নিয়ে নয়, বরং এখানে আয়নগুলো নিয়ে। যেমন এই সারির যে কোনো দুটি মৌলের আয়নের মধ্যে যেই আয়নটা নিচে অবস্থান করবে, তার মানে এখানে দেখানো হচ্ছে যদি আমি ক্যাটায়নগুলোর কথা বিবেচনা করি, যেই আয়নটা নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে বিজারিত হবে। খেয়াল করে দেখো, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমি একটু আগে বলছিলাম যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন ধরো সৃষ্টি হচ্ছে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে নিচে অবস্থান করছে হাইড্রোজেন আয়নটা। তার মানে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটোই কিন্তু কি আমাদের ক্যাথোড কর্তৃক আকর্ষিত হবে, কারণ ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার আর এরা হচ্ছে ধনাত্মক আয়ন। কিন্তু দুটি আয়নই বা দুই ধরনের আয়নই ক্যাথোড কর্তৃক আকর্ষিত হলেও ক্যাথোডে প্রথমে ইলেকট্রন গ্রহণ করতে পারবে হাইড্রোজেনটা, কারণ এই সারণী অনুযায়ী বা এই সিরিজ অনুযায়ী আমাদের নিচে অবস্থান করছে কে? নিচে অবস্থান করছে হাইড্রোজেন আয়ন। তার মানে এই সক্রিয়তা সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হাইড্রোজেন আয়ন কি করবে? আগে ইলেকট্রন গ্রহণ করবে, আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে বিজারিত হবে। আবার
আমি যদি ধরো তোমাদের এখানে এই দুটো এক্সাম্পল নেই, অর্থাৎ কোনো একটা দ্রবণে দুটো ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, জিঙ্ক আয়ন এবং ফেরাস আয়ন, তাহলে কে আগে ক্যাথোডে চার্জ মুক্ত হবে, কে আগে বিজারিত হবে ইলেকট্রন গ্রহণ করে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কের অবস্থানটা আয়রনের ঠিক উপরে, নিচে অবস্থান করছে আয়রন বা ফেরাস আয়ন। এখানে ফেরাস আয়ন আগে ইলেকট্রন গ্রহণ করবে, করে সে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে সে বিজারিত হবে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের এখানে যদি বলা হয় হাইড্রোজেন আয়ন এবং সিলভার আয়নের মধ্যে কোনটা আগে যাবে, অবশ্যই সিলভার আয়ন আগে বিজারিত হবে, তার মানে সে আগে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এই সারণী অনুযায়ী, এই তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী যদি একাধিক ক্যাটায়ন থাকে তার মধ্যে উভয় ক্যাটায়নই ক্যাথোড কর্তৃক আকর্ষিত হবে, কিন্তু সেখানে চার্জ মুক্ত হবে এই সারণী অনুযায়ী নিচে যেটা অবস্থিত সেটা। এবার আমরা পরের পয়েন্টটাতে চলে যাই। পরের পয়েন্টটা বলা হচ্ছে অ্যানায়নকে নিয়ে, যে এই সারির দুটি অ্যানায়নের মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে। এখানেও একই কথা প্রযোজ্য, যে আমাদের এখানে আগে চার্জ মুক্ত হবে যেটা নিচে আছে, কিন্তু এখানকার ঘটনাটা একটু ডিফারেন্ট, কারণ অ্যানায়নকে আকর্ষণ করবে, ধরো কোনো একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরাইড এবং হাইড্রোক্সিল অ্যানায়ন হিসেবে আছে, এরা দুজনই কি অ্যানোড কর্তৃক আকর্ষিত হবে, কারণ আমরা জানি অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। কিন্তু দুইজনে আকর্ষিত হওয়া সত্ত্বেও এখানে হাইড্রোক্সিল আয়ন কি এই সারণী অনুযায়ী ক্লোরাইডের নিচে অবস্থিত, সেই জন্য হাইড্রোক্সিল আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সেখানে জারিত হবে, তার মানে সে আগে চার্জ মুক্ত হচ্ছে। আবার তোমাকে যদি বলা হয় যে এখানে নাইট্রেট আয়ন এবং সালফেট আয়নের মধ্যে কোনটা আগে জারিত হবে বা চার্জ মুক্ত হবে, এই দুইজনের মধ্যে কার পজিশনটা বা কার অবস্থানটা নিচে, আমরা দেখতেই পাচ্ছি যে সালফেট আয়নের অবস্থানটা হচ্ছে নিচে, তার মানে সালফেট আয়ন আগে চার্জ মুক্ত হবে, তার মানে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে, করে চার্জ মুক্ত হবে বা জারিত হবে। আবার তোমাকে যদি বলা হয় এখানে ক্লোরাইড এবং ব্রোমাইডের মধ্যে কোনটা আগে, অবশ্যই ব্রোমাইড আগে। তাহলে এই জিনিসটা, অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার যে একটা প্রবণতা, সেটা নির্ধারিত হচ্ছে কার মাধ্যমে, এই সক্রিয়তা সিরিজ বা তড়িৎ রাসায়নিক সিরিজের মাধ্যমে। এটা ছিল আমাদের প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার একটা প্রভাব রয়েছে। সেটা কিরকম? দ্রবণে একের অধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতার চেয়ে ঘনমাত্রার প্রভাবটা অনেক বেশি কার্যকর হয়। এটা কিরকম? ধরো এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে যে যদি আমরা ধরি কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সম্পর্কে আমরা চ্যাপ্টার 6-এ ধারণা পেয়ে এসেছি, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানায়নটা কি, এখানে অ্যানায়নটা হচ্ছে ক্লোরাইড, তার ঘনমাত্রাটা কত হবে? 0.1 মোলার হবে। কেন এটা এরকম? একটু খেয়াল করে দেখি আমরা পাশেই। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, সোডিয়াম ক্লোরাইড কি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার মানে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তার মানে এটার ঘনমাত্রা যখন 0.1 মোলার, তার মানে এখানে ক্লোরাইডের ঘনমাত্রাটাও কত? 0.1 মোলার। কারণ এদের বিক্রিয়ার রেশিওটা খেয়াল করো, এটা 1, এটা 1, এটা 1, তার মানে আমরা যদি 1 মোল হিসেবে চিন্তা করি 1 মোল সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে বা আয়নিত হয়ে 1 মোল সোডিয়াম আয়ন এবং 1 মোল ক্লোরাইড আয়ন সৃষ্টি করেছে, তার মানে 1:1:1 এই রেশিওতে হচ্ছে তাদের বিক্রিয়াটা। তার মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা 0.1 মোলার হলে ক্লোরাইডেরও ঘনমাত্রাটা 0.1 মোলার হবে, এমনকি সোডিয়াম আয়নেরও ঘনমাত্রাটা 0.1 মোলারই হবে। অন্যদিকে পানির বিয়োজনে অ্যানায়নটা হচ্ছে হাইড্রোক্সিল, তার ঘনমাত্রা হবে 10⁻⁷ মোলার। এটা কিরকম? এটা হচ্ছে 1 মোল পানির বিয়োজনে, খেয়াল করতে হবে, এটা হচ্ছে এরকম কিছুটা দেখতে, এবং এখানে আমরা জানি কি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, তার মানে এটা যদি 1 মোলার হয়, এখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা হবে 10⁻⁷ মোলার, তার মানে আমরা বুঝতেই পারছি কি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হচ্ছে বা আয়নিত হচ্ছে। এবার এটার সাথে আমাদের কাজটা কি আসলে, খেয়াল করে দেখো যে এই দুটোর মধ্যে এবার আমরা দেখতে পাচ্ছি কি প্রায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে প্রায় কত? 10⁶ গুণ বেশি। তাহলে এবার বলো তো যে আমাদের চার্জ মুক্ত হবার প্রবণতার যে সিরিজটা ছিল একটু আগে, তড়িৎ রাসায়নিক সারি, সেটা অনুযায়ী হাইড্রোক্সিল আয়নের পজিশনটা কোথায়? ক্লোরাইড আয়নেরও নিচে।
তার মানে আমাদের কি হাইড্রক্সিল আয়নের আগে চার্জমুক্ত হওয়ার প্রবণতাটা বেশি, কিন্তু তারপরেও শুধুমাত্র এই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন হাইড্রোক্সিল আয়নের আগে চার্জমুক্ত হয়ে যায়, যেটা আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছিলাম। যেহেতু আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী, একটু আগে আমি যদি চলে যাই, খেয়াল করে দেখবে তোমরা, এই যে খেয়াল করে দেখো এখানে ক্লোরাইড এবং হাইড্রক্সিলের মধ্যে হাইড্রক্সিলের পজিশনটা নিচে, তার মানে চার্জমুক্ত হওয়ার প্রবণতার দিক থেকে হাইড্রক্সিল আয়নের আগে চার্জমুক্ত হওয়ার কথা। কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে আমাদের ঘনমাত্রাটা কার বেশি, এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা অনেক পরিমাণে বেশি, সেজন্য হাইড্রক্সিলের আগে ক্লোরাইড আয়নটা ইলেকট্রন ত্যাগ করে চার্জমুক্ত হয়ে যায়। তার মানে আমরা বুঝতেই পারছি যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রারও খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে। 3 নম্বর পয়েন্টটা ছিল তড়িৎদ্বারের প্রকৃতি। তোমাদের মনে প্রশ্ন জাগছে যে ভাইয়া গতদিন তো আমাদের সোডিয়াম এবং হাইড্রোজেন আয়নের মধ্যে আমাদের ঘটনাটা কিরকম ছিল? ঘটনাটা ছিল যে আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী হাইড্রোজেন আয়নের অবস্থানটা নিচে, তার মানে তার আগে চার্জমুক্ত হওয়ার কথা, তাই তো? কিন্তু হাইড্রোজেন আয়নের তো আবার ঘনমাত্রাটা অনেক কম, কারণ একটু আগে আমরা দেখলাম যে পানির ক্ষেত্রে 1 মোলারের ক্ষেত্রে OH মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে 10⁻7 মোলার, তার মানে হাইড্রোজেন আয়নও 10⁻7 মোলারই হবে। কিন্তু তারপরেও সেই কেন আগে চার্জমুক্ত হচ্ছে? এখানে তড়িৎদ্বারের প্রকৃতিটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কিরকম সেটা? এই তড়িৎদ্বারের প্রকৃতিটা মূলত তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাটায়ন কিংবা অ্যানায়নের চার্জমুক্ত হওয়ার ক্ষেত্রে প্রথম দুটো নিয়মের ব্যতিক্রম ঘটাতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে 2 ধরনের ক্যাটায়ন থাকছে, একটু আগে আমি যেটা বলছিলাম, সোডিয়াম আয়ন এবং কি হাইড্রোজেন আয়ন। যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জমুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন চার্জমুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ফেলবে যখন কি প্লাটিনাম তড়িৎদ্বার আমরা ব্যবহার করব। যদি পারদকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, এখানে খেয়াল করে দেখো, এখানে তড়িৎদ্বার হিসেবে যদি আমরা বা ক্যাথোড হিসেবে যদি আমরা পারদকে ব্যবহার করি, তখন কিন্তু আবার সোডিয়াম আয়ন আগে চার্জমুক্ত হয়ে যাবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে আমাদের এখানে যদিও আগের দুইটা নিয়মে দেখানো হচ্ছিল কি সোডিয়াম এবং হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়নের প্রবণতাটা চার্জমুক্ত হওয়ার প্রবণতাটা বেশি, সে আগে চার্জমুক্ত হবে। আবার 2 নম্বর পয়েন্ট অনুযায়ী ঘনমাত্রার দিক থেকে কিন্তু সোডিয়াম আয়নের কি চার্জমুক্ত হওয়ার কথা আগে। কিন্তু আমরা 3 নম্বর পয়েন্টে এসে দেখতে পাচ্ছি কি এই দুইটা নিয়মেরও ব্যতিক্রম হতে পারে যখন তড়িৎদ্বারের প্রকৃতিটা কি এক এক রকম হবে। যখন প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হবে, যদি প্লাটিনাম ক্যাথোড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সোডিয়াম এবং হাইড্রোজেন এই দুটা ক্যাটায়নের মধ্যে হাইড্রোজেনটা কি করবে, আগে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে এবং পরবর্তীতে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কিন্তু যদি পারদকে ক্যাথোড হিসেবে বা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম আয়ন আগে চার্জমুক্ত হবে। গত ভিডিও ক্লাসে আমি কিন্তু তোমাদের বলে এসেছিলাম যে আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী হাইড্রোজেন আয়নের আগে হওয়ার কথা, কিন্তু আবার ঘনমাত্রার দিক থেকে সোডিয়াম আয়নের হওয়ার কথা। কিন্তু সেখানে কেন তাও হাইড্রোজেন আয়ন হয়েছিল, তার কারণটাই ছিল তড়িৎদ্বারের প্রকৃতি, অর্থাৎ সেখানে প্লাটিনাম তড়িৎদ্বার আমরা ধরে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা দেখিয়েছি যে হাইড্রোজেন আয়ন আগে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু এবং পরবর্তীতে হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে দেখো যে একাধিক ধরনের ক্যাটায়ন কিংবা অ্যানায়ন যদি কোনো তড়িৎ বিশ্লেষণে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এই 3টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি এক ধরনের ক্যাটায়ন কিংবা অ্যানায়ন থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো টেনশন নেই, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র ওই ক্যাটায়ন কিংবা ওই অ্যানায়নটাই চার্জমুক্ত হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।